কখন যেন অর্ণবের মনে ধরে গিয়েছিল হিয়াকে। তখন সেটা ঠিক প্রেমের পর্যায়ে ছিল না। আসলে অর্ণব তখন 16 কি 17 তরুণ, আইনি তকমায় নাবালক, আর হিয়া তখন 12 কি 14। একটা বাড়ির অন্তরেই দুজনের বাড়ি। আসলে অর্ণবের বোন সুপর্ণা আর হিয়ার মধ্যে বেশ বন্ধুত্বের সম্পর্ক ছিল। দুজনেই দুজনের বাড়ি যাতায়াত করত। ওরা একই সঙ্গে একই স্কুলে একই ক্লাসের ছাত্রী, ফলে বন্ধুত্বটাও ছিল বেশ আঠালো সম্পর্কের। হিয়া খুব প্রাণবন্ত মেয়ে, একটু ছটফটে, তেমন রাগ ঢাক করে কথাবার্তায় অভ্যস্ত ছিল না। তার উপর বেশ সুন্দরী। 12-14 বছরেই ছেলেদের আকর্ষণ করার সহজাত ব্যাপারটি ওকে আরও প্রাণবন্ত মনে হতো। গায়ের রংটাও বেশ উজ্জ্বল গৌর। চোখ, মুখ, কথাবার্তা আর শারীরিক সৌন্দর্যে অনেক ছেলেকেই আকৃষ্ট করত ও। অর্ণব সেই আকর্ষণ কাটিয়ে উঠতে পারেনি। সুন্দরী হিয়াকে ওর মনে ধরে গিয়েছিল। অর্ণবের স্বভাবটা ছিল ঠিক বিপরীত। সে শান্ত, একটু গম্ভীর আর চাপা স্বভাবের ছেলে। লেখাপড়াতেও ছিল যথেষ্ট গুড বয়। তেমন অন্তরঙ্গ বন্ধুবান্ধবও তার ছিল না। স্কুলের পর অন্য ছেলেরা খেলার মাঠে কিংবা ফুটবল, ক্রিকেট এসব নিয়েই ব্যস্ত থাকত। আর অর্ণব বাড়ি ফিরেই সামান্য জলখাবার খেয়েই পাঠ্যপুস্তক নিয়ে সোজা চলে যেত ওদের মস্ত ছাদে। ওর একটা অভ্যেস ছিল পায়চারি করতে করতে পড়া তৈরি করা। অর্ণবদের পরিবারের জনসংখ্যা খুবই কম। অর্ণবের বাবা, মা, বোন সুপর্ণা আর 2-1 ঝি চাকর। ইতিমধ্যে একটা আকস্মিক দুর্ঘটনা অর্ণবদের পরিবারটিকে একটু অগোছালো করে দিল। সবটাই ছিল লেখাপড়ার। হিয়া লেখাপড়ায় যতটা ভালো ছিল, সুপর্ণা ছিল এক মুঠো। কোনো রকমে পাশ করাটাই ছিল তার যেন একমাত্র ব্রত। সুপর্ণার বাবাও সেটা বুঝতে পেরেছিলেন। ফলে কোনো রকমে এইচএস পাশ করার পর সুপর্ণার বিয়ে ঠিক করে ফেললেন। ভালো চাকুরে একটি ছেলের সঙ্গে যখন বিয়ের সব কথা পাকা, ঠিক সেই সময় একদিন অফিস থেকে ধরাধরি করে অর্ণবের বাবাকে ওর অফিসের কলিগেরা বাড়িতে নিয়ে এলেন। হার্ট অ্যাটাক। অফিস থেকে সঞ্জীবনবাবু মানে অর্ণবের বাবাকে হসপিটালে পাঠাতে চেয়েছিল, কিন্তু সামনেই মেয়ের বিয়ে, তাই সঞ্জীববাবু হসপিটালে না গিয়ে সোজা বাড়িতে চলে এসেছিলেন। কাজটা হয়তো ঠিক হয়নি, কিন্তু সঞ্জীববাবু ভেবেছিলেন মেয়ের বিয়েটা দিয়ে তারপর না হয় সবকিছু, প্রয়োজন হলে হসপিটালেও নেবেন। বিয়ের দিন সকালে সঞ্জীববাবুর অবস্থা হলো খুবই উদ্বেগজনক। স্থানীয় ডাক্তার এসে জানালেন যে ইমিডিয়েট ওকে হসপিটালে মুভ করতে হবে। ইচ্ছে না থাকলেও সঞ্জীববাবুকে হসপিটালে ভর্তি করানো হলো। আর সেকেন্ড অ্যাটাকটি ম্যাসিভ বলে ধরা হলো। অর্ণবের এখনো বেশ মনে আছে। সুপর্ণার বিয়ে উপলক্ষে তার আত্মীয় স্বজনরা এসে গেছেন, বাড়ি ভর্তি লোক। সেই অবস্থায় ওকেই যেতে হলো হসপিটালে। ভর্তি হতে হলো আইসিইউতে। এরপর কেটে গেছে বেশ কয়েকটা বছর। ধীর স্থির শান্ত ছেলেটি কিন্তু ভেঙে পড়েনি। আর 5টা সামাজিক ঘটনা হিসাবে মেনে নিয়েই নিজের পড়াশোনা চালিয়ে গিয়েছে। না, টাকা কড়ির কোনো সমস্যা হয়নি। ভালো এবং উঁচু পোস্টে চাকরি করতেন সঞ্জীববাবু। তদুপর দীর্ঘদিনের চাকরি। সব মিলিয়ে বেশ কয়েক লক্ষ টাকা এসেছিল সঞ্জীববাবুর ঘরণীতে। এছাড়াও ছিল ইন্স্যুরেন্সের টাকা, ব্যাংকের টাকা, পোস্ট অফিসের এমআইএস এর টাকা। দেখতে দেখতে আরও কয়েকটা বছর কেটে গেল। অর্ণব আর হিয়া দুজনেই এখন বড় হয়েছে। হিয়া তখন এমএ পড়ছে। সুপর্ণার বিয়ের পর থেকে এ বাড়িতে আসা যাওয়া অনেক কমে গেছে। বরাবরের উজ্জ্বল আর ছটফটে মেয়েটির বন্ধুবান্ধবের কোনো অভাবই ছিল না। হিয়া তার বন্ধুবান্ধব নিয়েই ব্যস্ত থাকত। অথচ অর্ণব কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে একটি কর্পোরেট হাউসে ভালো মাইনের চাকরি পেয়ে যায়। অর্ণব যদি একটু সপ্রতিভ হতো, তাহলে তার মনের পুঞ্জভিত একটি দুর্বলতার কথা বলতেই পারত হিয়াকে। কিন্তু মনের কথাটি মনেই রেখে গেছে, বলাটা আর হয়ে ওঠেনি। ধীরে ধীরে অর্ণবের মা ক্ষেপে উঠলেন। অর্ণবের এবার একটা বিয়ে দেওয়ার প্রয়োজন। মাঝে মাঝে তিনি ভেবে পান না, একজন সুদর্শন ইয়াং ছেলে, সচ্ছলতা তার চারিদিকে, সংসারে তার বার্ডেন বলে কিছুই নেই। সেই ছেলে আজ পর্যন্ত কোনো মেয়ের সঙ্গে মেলামেশা করতে পারল না। এই নিয়ে তিনি অর্ণবের সঙ্গে একান্তে কথাও বলেছেন, কিন্তু কিসের এত তাড়া বলে
অর্ণব রীতিমতো পাশ কাটিয়ে যেত। একসময় হাল ছেড়ে দিয়ে তিনি ডেকে পাঠালেন সুপর্ণাকে। সুপর্ণা ঘোর সংসারী হলেও মা আর দাদাকে সে খুবই ভালোবাসত। সেও তার দাদার বিয়ের ব্যাপারে খোঁজ খবর রাখত। সুপর্ণা আসতেই মা ওকে চেপে ধরলেন। হ্যাঁ রে, তোর দাদার মতলবটা কি বলতো? তুমি ওর বিয়ের কথা নিশ্চয়ই বলবে। দেখতে দেখতে তোর দাদার বয়স কত হলো খেয়াল আছে? আছে তো, আমার চেয়ে বছর চারেকের বড়। তা তোর কি মনে হয় না যে ওর বিয়ের বয়স হয়েছে? মা, তোমার কি মনে হয় দাদার ব্যাপারে আমার কোনো চিন্তা হয় না? ওর একমাত্র বন্ধন তো তুমি, কিন্তু দরকার ওর আরও বড় বন্ধন। ছেলের তো সেসবে কোনো মন টন আছে বলে মনে হয় না। তুই একটু তোর দাদার সঙ্গে কথা বল না। এমনও তো হতে পারে হয়তো মনে মনে কোনো মেয়েকে চায়, কিন্তু মুখচোরা ছেলে সাহস করে তাকে কিছু জানাতেই পারছে না। তুই বল না সুপর্ণা, আমারও তো বয়স হচ্ছে, আর কতদিন টানবো সংসারটা? সুপর্ণা মায়ের আশা এবং কষ্টটা বোঝে। মাকে সান্ত্বনা দিয়ে বলে যায়, দাদাকে আমিও অনেকবার বলেছি, কানেই তো নেয় না। ঠিক আছে, আমি তোমার জামাইকে নিয়ে ওর সঙ্গে কথা বলবো। ঠিক 1 সপ্তাহ পর সুপর্ণা আর শ্রীকান্ত এলো অর্ণবের বাড়িতে। রবিবার অর্ণব বাড়িতেই থাকে। অর্ণবের তেমন কোনো ইন্টিমেট ছেলে বন্ধুও নেই। ওর অবসর কাটে হয় কম্পিউটারের মনিটরের সামনে, নয়তো গল্পের বই নিয়ে। দুপুরে খাওয়া দাওয়া সেরে সুপর্ণা আর শ্রীকান্ত জাঁকিয়ে বসলো অর্ণবের ঘরে। কথাটা তুলল সুপর্ণাই। তোর ব্যাপারটা কি বলতো দাদা? দেখতে দেখতে তো 32-33 বছর বয়স হলো তোর। একটা সিগারেট শ্রীকান্তকে দিয়ে নিজেও একটা ধরিয়ে নিয়ে অর্ণব বলল, তুই তো দেখি জাজরিল পুলিশ অফিসারের মতো আমাকে নাস্তানাবুদ করার প্ল্যান নিয়ে জবাবদিহি চাইতে বসলি। কি হয়েছে বলবি তো? খুব ভালোই বুঝতে পারছিস আমি কোন প্রসঙ্গে আসব। বিয়ের কথা বলবি তো? জ্ঞানের নারী টনটনে, হ্যাঁ সেটাই বলতে আসছি। কবে করবি? মা রণে ভঙ্গ দিয়ে তোকে সেনাপতি করে পাঠিয়েছে। লম্বা একটা টান দিয়ে শ্রীকান্ত বলল, আপনি যেন উড়িয়ে দেবেন না দাদা, কথাটা কিন্তু ফ্যাক্ট। মায়ের বয়স হয়েছে, আর আপনি বিয়ে করলে মায়ের একজন সঙ্গী হয়। মায়ের কথাটাও একবার ভাবুন। আচ্ছা, তোমাদের কি ধারণা একজনকে বিয়ে করে নিয়ে এলেই মায়ের শান্তি সব ফিরে আসবে? শাশুড়ি বৌমার নিত্য সম্পর্কে কতটা ভেজাল থাকে সেটা তোমরা বোঝো না? না রে, খুব বোকা বোকা কথা। পৃথিবীর সব শাশুড়ি বৌমা কি সকাল থেকে রাত পর্যন্ত ঝগড়া করে যায়? ওসব কথা ছাড় তো, আমি একটা সত্যি কথা বলবি? তোকে তো আমি কোনোদিনও কোনো মিথ্যে কথা বলিনি, অ্যাটলিস্ট সিরিয়াস কথায়। বেশ বল, কি জিজ্ঞেস করবি? তুই একটা হ্যান্ডসাম, খুব একটা স্মার্ট নয়, কিন্তু ভালো ছেলে। একদম সত্যি বলবি, তোর মনের মধ্যে কি কেউ আছে? নিশ্চয়ই কেউ আছে, তুই যা লাজুক হয়তো বলতে পারিসনি। আচ্ছা, আমায় কি বলা যায়? কোনো অফিস কালিগ? বল না সিরিয়াসলি। আমি তোর বোন হতে পারি, কিন্তু বন্ধু তো বটেই। যদি কেউ থাকে বল না। সিগারেটটা অ্যাস্ট্রেতে গুছতে গুছতে অর্ণব বেশ কিছুক্ষণ গুম খেয়ে বসে রইল। বুড়ো কুচকে বেশ কিছুক্ষণ ভাবল, তারপর ধীরে ধীরে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলল, কেউ হয়তো একজন আছে, আছে, নীরবে ঘুমিয়ে আছে। আজ না, অনেক দিন থেকে। শিরায় উপশিরায় হয়তো আমার বুকের নিচে ছড়িয়ে গেছে। অনেক অনেক গভীরে তার রূপটা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। চারাটি তা কবে রোপিত হয়েছিল? বললাম না, অনেক পুরনো বেদনা। আমি যন্ত্রণা পাই, নিজের সঙ্গে নিজেই সেই যন্ত্রণা ভোগ করি। তোকে দেখে একবারও মনে হয় না তুই এত রোম্যান্টিক। অ্যাট দ্য সেম টাইম এটাও বলবো, তুই না আজকালকার ছেলে। শরৎবাবুর আমলের ওই ন্যালেবেলে নায়কদের মতো কেন কথা বলছিস রে? ওসব আগে হতো। একটি ছেলে আর একটি মেয়ে রোজই দুজনের চোখাচোখি হয়, চোখে চোখে অনেক কথাও হয়। নায়ক 3 পাতা চিঠি লিখেও সেটা সাহস করে নায়িকার হাতে তুলে দিতে পারে না। দাদারে, এসব বড় পুরনো ফসিল হয়ে গেছে। মুখ ফুটে ভালোবাসার কথা জানানোটা হয়তো মেয়ের পাকা দেখার সময় এসে যায়। ধ্যাৎ, তুই একটা যাচ্ছা তাই। দাদা, এটা কতদিনের ঘটনা বললেন? তখন আমার 16-17 হবে, নেহাতি নাবালক অবস্থা। তোর ফাঁসি হওয়া উচিত।
একটা মেয়েকে ছোটবেলা থেকে ভালোবাসিস, নিশ্চয়ই তার এতদিনে বিয়ে হয়ে গেছে। না, তার মানে সেও কি তোর জন্য বসে আছে? এই স্পষ্ট করে বল তো, সে কোথায় থাকে? খুব কাছেই, চোখ খুললেই তাকে দেখা যায়। আশ্চর্য, চোখ খুললেই দেখা যায়? অফিস কালেক্ট না পাড়ার মেয়ে? তা বলবো না, তুই একটু খোঁজ করলেই তাকে চিনে নিতে পারবি। তীক্ষ্ণ দৃষ্টিতে অর্ণবের দিকে তাকিয়ে থাকতে থাকতে সুপর্ণা চেঁচিয়ে উঠল। ইউরেকা, আমি পেয়ে গেছি। তবে আর কি। আচ্ছা, এবার আমি উঠি, একটু বেরোবো। তোরা কিন্তু রাতের খাওয়া দাওয়া সেরে তবে যাবি। অর্ণব বেরিয়ে যাওয়ার পর সুপর্ণা বিড়বিড় করল। মাই গুডনেস, কথাটা এতদিন আমার মনেই আসেনি। তারপর শ্রীকান্তর দিকে তাকিয়ে সুপর্ণা বলল, তোমার পাল্লায় পড়ে আমিও ক্যাবলাকান্ত হয়ে গেছি। ইস, এটা আমার আগেই ভাবা উচিত ছিল। কে গো? রহস্যবিধি নীলের সহকারী দীপু একসময় এ পাড়াতেই থাকত। অর্ণবের যদিও তেমন বিশেষ কোনো বন্ধুবান্ধব ছিল না, কিন্তু দীপুর সঙ্গে বরাবরই একটা প্রীতির সম্পর্ক ছিল ওর। নীলের নানা রকম রহস্যমোচনের খবরাখবর ও বেশ মন দিয়ে শুনত। একসময় ও নীলের বেশ গুণগ্রাহী হয়ে পড়ে। একমাত্র দীপুর কাছেই অর্ণব বেশ খোলামেলা মনে কথাবার্তা বলতে পারত। দীপুর মনেও অর্ণব সম্বন্ধে একটা দুর্বলতা তো ছিলই। অর্ণবের বাড়িতে দীপুর যাতায়াতও ছিল। দীপুর ইচ্ছে ছিল অর্ণবের কাছ থেকে কম্পিউটারের কিছু অ আ ক খ এর পাঠ নেয়। কয়েকদিন কিবোর্ড নিয়ে নাড়াচাড়াও করেছিল, কিন্তু দীপুর মনে একটা খটকা বরাবরই ছিল। অর্ণব ঠিক আর 5টা ছেলের মতো নয়, শান্ত, ভদ্র, ধীর, স্থির, কিন্তু কোথাও যেন ওর একটা দুঃখ বোধ ছিল। কোথাও যেন ও মাঝে মধ্যে হারিয়ে যেত। ওর এই অসহায়ত্ব এবং একাকিত্বটা অনেক দিন পর দীপু জানতে পেরেছিল অর্ণব বোধহয় কোনো মেয়েকে ভালোবাসে, আর সেটা সে কিছুতেই প্রকাশ করতে পারছে না। একদিন দীপু বলেই ফেলেছিল, অর্ণব, তুই কিন্তু পাগলামি করছিস। তুই একটা সুন্দর ছেলে, ভালো ছেলে, কম্পিউটারে বসলে তুই যেন কোথাও হারিয়ে যাস। কিন্তু এগুলো তো জীবনের পরিপূরক নয়। একটা পুরুষের জীবনে তার একমাত্র পরিপূরক হতে পারে একজন নারী। আমি জানি তোর জীবনের একটা সন্ধ্যাতারা আছে, তবে কেন তোর ভয়, ভীতি আর কাপুরুষতা? একটা মেয়েকে তুই দিনের পর দিন ভালোবাসবি, মনে মনে চাইবি, অথচ তার সামনে গিয়ে মনের কথা বলতে পারবি না। ভুলে যাস না, আমরা 21 শতকে পা দিয়েছি। মোবাইল আর ইন্টারনেটে আমরা জড়িয়ে রয়েছি। তবুও তুই কূপমণ্ডুক হয়ে থাকবি? সাহস করে এগিয়ে যা, মন খুলে তাকে বল তোর মনের কথা। কাচুমাচু মুখে অনেকক্ষণ বসে থেকে অর্ণব বলেছিল, অনেকবার চেষ্টা করেছিলাম রে, কিন্তু পারিনি। যদি সে আমায় রিফিউজ করে, যদি সে তাচ্ছিল্যের হাসি হেসে আমাকে না বলে দেয়? সো হোয়াট, করলে করবে। আরে আমি তো বলছি না যে শেভলারি দেখিয়ে পৃথ্বীরাজের মতো সংযুক্তাকে তুলে নিয়ে আয়। স্পষ্ট কথাগুলো বলবি, না বললে কি তুই তোর জীবনটা নষ্ট করে ফেলবি? তোর মতো একটা ব্রিলিয়ান্ট ছেলের কাছে আমি এটা আশা করি না। দীপুর সহজ সরল সত্য কথাগুলো অর্ণবের জীবনে কোনো কাজেই লাগেনি। সে যথাপূর্বং তথাপরং। কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে গেল সুপর্ণার কাছে। একটা সন্দেহ তার হয়েই ছিল। ছোটবেলায় সে আর হিয়া ছাদে যখন খেলাধুলো করত, বা দুই বন্ধু ছাদের আলসে ধরে নিজেদের মধ্যে কথাবার্তা বলতো, প্রায়ই দেখত ছাদের এক কোণে দাঁড়িয়ে অর্ণব তাকিয়ে থাকতো হিয়ার দিকে। সুপর্ণার তখনও বোঝার বয়স ছিল না, কিন্তু অর্ণবের একটা কথাই ওদের সন্দেহের আঁচকে বাড়িয়ে দিল। সে তাকে কাছেই, চোখ খুললেই তাকে দেখা যায়। একটু খোঁজ নিতেই জানলো যে হিয়াও তখনও বিয়ে করেনি। একদিন সরাসরি গিয়ে সে হিয়াকে ধরে বসল। ওর মুখে অর্ণবের কথা শুনে হিয়া খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলো সুপর্ণার দিকে। তুই কি বলছিস কি সুপর্ণা? হ্যাঁ, তোদের বাড়িতে আমার অনেক দিন সময় কেটেছে, কিন্তু বিশ্বাস কর, তোর দাদার কথা কোনো দিনও আমার মনে আসেনি। বন্ধুর দাদাকে দাদার মতোই ভাবতাম। তাছাড়া তুই বলছিস উনি আমাকে ছোট থেকেই চাইতেন, পছন্দ করতেন, তাহলে সেটা আমাকে অনেক আগেই উনি জানতে পারতেন। পারেনি রে, আমার দাদা খুব সরল আর লাজুক প্রকৃতির, খুবই ইন্ট্রোভার্ট। হয়তো তার পার্সোনালিটি, তোর উজ্জ্বল স্বভাবটাই দাদাকে তোর কাছে এগিয়ে নিয়ে যেতে পারেনি।
কিন্তু বিশ্বাস করো তোকে খুব ভালোবাসে। আজ পর্যন্ত অন্য কোনো মেয়ের দিকে তাকায়নি, বন্ধুত্বও করেনি। সুপর্ণার কথা শুনে হিয়া বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বলল, সরি সুপর্ণা, ইটস টু লেট, আই এম অলরেডি এঙ্গেজড। হ্যাঁ, আমি আমি একজনকে ভালোবাসি। তাহলে তুই বা বৃথা সময় নষ্ট করছিস কেন? তোরও তো বয়সটা কম হলো না। তাহলে তাকেই বিয়ে কর। দাদার চোখের মায়া কাজলটা ধুয়ে যাক প্লিজ, দাদাকে ঠকাস না। তুই বিয়ে করলে দাদার চোখের মরিচিকাটা একদিন হারিয়ে যাবে, মোহটা একদিন কেটে যাবে। ম্লান হেসে হিয়া কিছুক্ষণ কোনো কথা বলে না। চুপ করে রইলি কেন হিয়া? আমি কি কোনো অবান্তর বা অবাস্তব কথা বলেছি? তোরা তো দুজনেই অ্যাডাল্ট। তুই বিয়ে করলে আমি দাদাকে ঠিক ফিরিয়ে আনবো। আছে রে, অনেক বাধা আছে। কিসের বাধা? বিয়ের বাধা। কেন? সে যে আমাদের স্বজাতি নয়, আমরা কুলীন ব্রাহ্মণ, মুখুজ্জে। আর সে, তুই জাতপাত এখনো মানিস? অন্তত এক্ষেত্রে যে মানতে হচ্ছেই। খুলে বলতো। প্রায় দম বন্ধ করে হিয়া বলল, সে যে মুসলমান, হিন্দু নয়। বোকা বোকা মুখে সুপর্ণার দিকে তাকায় হিয়া। ওর নাম সিরাজুল রহমান। আমার বাবা মা এতটা উদার নন যে এটাকে তারা মেনে নেবেন। কোনোদিনও কোনোভাবেই মানতে পারবেন না। তাহলে কি করবি এখন? কি আর করব, একটা জীবন বিয়ে না করেই কাটিয়ে দেব। খুব একটা মুরব্বি মার্কা কথা বলে দিলি যে। এখনো একটা মেয়ের পক্ষে এ সমাজে একা থাকা না খুবই কষ্ট। হয়তো শক্ত, কিন্তু আমাদের কলেজের ইংরেজির প্রফেসর মিস বর্ণালী বসু বিয়ে করেননি, কিন্তু একা একাই জীবনটা যৌবনের দরজা পার করিয়ে দিয়েছেন। তোমাদের মিস বর্ণালী বসু এখনো বুঝতে হয়তো পারছেন না, কিন্তু একদিন ঠিক আসবে যেদিন ওকে শূন্যতা গ্রাস করবে প্রতিনিয়ত, সেই দিন। যাকে তোর মিস বসু আমার আলোচ্য বিষয় নয়। তোকে একটা কথা বলি। বল। তুই রীতিমতো শিক্ষিত একটা অ্যাডাল্ট মেয়ে। স্পেশাল ম্যারেজ একটা এমন বিয়ে অজস্র আছে। জাতটা এখানে কোনো বড় ফ্যাক্টর নয়, ঠিক আছে? যদি তোরা দুজনে ঠিক থাকিস। সিরাজুল নিজে যতটা উদার মনের হোক, ওর বাবা মা আত্মীয় স্বজনরা তো তা নয়, তারা এর বিপক্ষে। তা তোর সিরাজুল কি করে? একটু গোঁত খায় হিয়া, তারপর ঢোক গিলে বলে, সেভাবে তো কিছু করে না, পারিবারিক ব্যবসা আছে, সেখানেই অ্যাটাচড। আর সিরাজুল তো বাবা মায়ের এক ছেলে নয়, ওর আরও 2 ভাই আছে, আজিজুল আর কবিরুল। তারাও যে যার স্বধর্মে বিয়ে করেছে। বুঝতেই পারছিস, ওদের একটু রহিস পরিবার, খানদানি ব্যাপার স্যাপার। পান থেকে চুন খসার উপায় নেই, তারাও হিন্দু বাড়ির মেয়েকে ঠিক অ্যাকসেপ্ট করবে না। সুপর্ণার আর কিছু বলার ছিল না। উঠতে উঠতেই ও বলে, আর আমার আর কিছু বলার নেই রে, এবার তুই ভেবে দেখ তুই কি করবি। সন্ধে হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে। পার্কের একটা নির্জন বেঞ্চে প্রায় মুখোমুখি সিরাজুল আর হিয়া। হিয়া বলল, এখন আমি কি করি বলো তো সিরাজ? এতক্ষণ এক মনে সিরাজুল কথা শুনে যাচ্ছিল হিয়ার। হিয়ার কথা শেষ হতেই ও মুখ তুলে তাকালো। সিরাজুল বেশ সুদর্শন আর সুপুরুষ ছেলে। দেখলেই মনে হয় যে বেশ রইস পরিবারের স্বাচ্ছন্দ্যে মানুষ হওয়া এক তরুণ। সিরাজুল অবশ্য বেশ স্মার্ট আর ডেসপারেট ছেলে। ও বলল, হিয়া, তোমার আমার একটাই প্রবলেম, তুমি হিন্দু, আমি মুসলমান। তুমি পারবে না তোমার সনাতন সংস্কার ভেঙে বেরিয়ে আসতে, হয়তো আমিও পারবো না। স্পষ্ট বলি, তোমার সামনে 2টো রাস্তা খোলা আছে। হয় ওই ন্যাদা মার্কা ছেলেটাকে বিয়ে করো, নইলে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে আমাকে বিয়ে করো। রাজি থাকলে আমি সব ব্যবস্থা করে দিতে পারি। তা হয় না সিরাজ, এই বৃদ্ধ বয়সে আমি কিছুতেই আমার বাবা মাকে আঘাত দিয়ে তাদের অবহেলা করে, না, এ হয় না। তাছাড়া তোমার পরিবার বা আত্মীয় স্বজনরাও এ বিয়ে মানতে পারবে না। তাহলে সেটাই তো তোমার কাছে জিজ্ঞাসা করছি। শুনবে আমার কথা? সেই জন্যই তো এসেছি। শেষ পর্যন্ত হিয়ার বিয়েটা হয়েই গেল। বিজাতীয় এবং বিধর্মী ছেলের সঙ্গে তাদের মেয়ের সম্পর্কের কথা শুনে হিয়ার মা, হিয়ার বাবা কেউই কোনোভাবে মেনে নিতে পারেননি। কিন্তু যেই মাত্র শুনলেন যে মেয়ের মত পরিবর্তন করেছে, স্বজাতি এবং স্বঘরের ছেলের সঙ্গে হিয়া বিয়ে করতে রাজি হয়েছে, তখন তারা যেন হাতে স্বর্গ পেলেন। তাছাড়া ছেলে তাদের পরিচিত, শুধু তাই নয়,
সে উচ্চশিক্ষিত এবং ভালো রোজগারের ছেলে। এক কথায় তারা রাজি হয়ে গেলেন। বিয়েতে অর্ণবেরও দাবি দেওয়ার কিছু ছিল না। সে শুধু চেয়েছিল হিয়া মুখার্জিকে, একমাত্র চাওয়া তার সেটাই। আর হিয়া তার ইচ্ছে থাক বা না থাক, পরিপূর্ণ হিন্দু আচার বিচার মেনে সে অর্ণবকেই বিয়ে করে নিল। বুড়ো বাবা মায়ের দীর্ঘশ্বাস আর কান্নাকে সে কিছুতেই উপেক্ষা করে সিরাজুলকে বিয়ে করতে পারল না। অর্ণব এখন সুখী পায়রার মতো। দূর থেকে দেখা চাঁদটাও যেন হঠাৎ করে তার হাতের মুঠোতে চলে এসেছে। অবেশটুকু বাদ দিয়ে অর্ণবের জীবন এখন শুধুই হিয়াকে নিয়ে। বিয়ের পর সে হিয়াকে নিয়ে বেরিয়ে পড়ল। সিমলা, মানালি, হানিমুন, 10 দিনের ছুটি নিয়েছিল। 10টা দিন যেন কোন স্বপ্নের জগতে কেটে গেল অর্ণবের। সারা জীবনভর যেই মেয়েকে কেবল দূর থেকেই সে দেখে এসেছে, সে এখন অপ্রত্যাশিতভাবে তার ঘরে। স্বাভাবিক কারণেই বউনাওটা বরের মতো সে প্রতি মুহূর্তই হিয়াকে চোখে হারাতো। হিয়াকে পেয়ে অর্ণবের মনে তার সর্বক্ষণ নজর যে হিয়াকে কেমন করে সে সুখে রাখবে, আনন্দে রাখবে। মানালি থেকে রোটাং প্রায় 4 থেকে 4.5 ঘন্টার জার্নি। পাহাড় ভেঙে কেবল ওঠার নামা, এক পাহাড় থেকে আর এক পাহাড়ে। ধকল তো বটেই, হিয়ার মাথাও ধরেছিল। সঙ্গে কিছু কমন ওষুধও ছিল। একটা প্যারাসিটামল খাইয়ে দিল, ফ্লাস্কে কফি নিয়ে এসেছিল। যত না হিয়া অসুস্থ, তার থেকেও কয়েক গুণ ব্যতিব্যস্ত অর্ণব। রোটাঙে গিয়ে গাড়ি থেকে নামতে না নামতেই অত শীতের মধ্যে কাঁপতে কাঁপতে বাস থেকে নেমে পড়ে বেরিয়ে এলো ডাক্তারের খোঁজে। এতটুকুও কষ্টের আঁচ সে পেতে দেবে না হিয়াকে। সামান্য মাথা ব্যথাতেই এই জ্বর জ্বালা হলে তো পুরো হাসপাতালটাকেই সম্ভব হলে মাথায় তুলে করে নিয়ে আসতো। একজনের ভালোবাসার দৌরাত্ম্য হিয়াকে প্রায় কাঁপিয়ে উঠেছিল। ও মনে ভাবছিল যে এসব যেন এক ধরনের অত্যাচার, আধিক্যতা, স্ত্রৈণ পুরুষের হ্যাংলামি ছাড়া আর কিছুই না। অর্ণবের দিকে চেয়ে চেয়ে হিয়া ভাবতে থাকে যে লোকটা কি কিছুই বুঝতে পারে না। একটু অনাদর অনেকখানি আদর ফিরিয়ে দেয়। পুরুষের একটু ঔদাসীন্য যে মেয়েদের কতটা কাছে আনতে পারে, এই লোকটা কি তার একটুও জ্ঞান নেই? হিয়া ক্রমশই বিরক্ত হয়ে উঠছিল। সিমলার মেলায় ঘুরতে ঘুরতে হিয়া একবার বলেই ফেলেছিল যে যা হাড় কাঁপানো শীত, এ সময় একটু গরম গরম কফি পেলে বেশ ভালো লাগতো। আর যায় কোথায়, হিয়া কফি খেতে চেয়েছে। বংশবদ্ধ স্বামীটির কফির খোঁজে ছোটাছুটি। অবশ্য শীতের রাজ্যে কফি সব কোনো দুষ্প্রাপ্য কিছু নয়। অর্ণবের শশ ব্যস্ততা দেখে হয়তো যে কোনো মেয়েই হেসে কুটোকুটি হয়ে যেত। কিন্তু হিয়ার মনে হচ্ছিল যে লোকটার আধখেল্লামির যেন আর কোনো সীমা পরিসীমা নেই। লোয়ার মার্কেটে ঘুরতে ঘুরতে সাদা পশমের একটা স্কার্ফ নিয়ে হিয়া বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল। ব্যাস, অর্ণব হুমড়ি খেয়ে হিয়ার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে জিজ্ঞাসা করছিল, তোমার বুঝি ওটা খুব পছন্দ হয়েছে? এড়িয়ে যাওয়ার ছলে হিয়া বলেছিল, না, এমনি দেখছিলাম। ব্যাস ওইটুকুই। করকরে 2000 টাকা দিয়ে কিনে নিয়ে এসে হিয়ার গাড়িতে জড়িয়ে দিতে দিতে অর্ণব বলেছিল, সিমলায় আজ বেশ ঠান্ডাই পড়েছে, গায়ে দিয়ে থাকো, আরাম পাবে। একটু ইতস্তত করলেও হিয়া সেটা গায়ে জড়িয়েই রেখেছিল। কলকাতায় ফিরেও সেই একই ব্যাপার, যেন কোনো কিছুই হিয়ার মুখ ফুটে বলার অপেক্ষা। আর সেই দিনই কাম্য বস্তুটি চলে আসতো হিয়ার হাতে। মাঝে মধ্যে হিয়া ভাবত, লোকটা কি সত্যিই তাকে এতটাই ভালোবাসে, নাকি সবটাই একটা লোক দেখানো কিছু। সে জানতে চায় হিয়াকে, মানুষটা তাকে কতটা ভালোবাসে। আসলে অর্ণব সম্ভবত ভুলেই গিয়েছিল যে স্বামী আর স্ত্রীর মধ্যে একটা স্পেস থাকা দরকার। প্রত্যেকেরই একটু একা থাকার প্রয়োজন আছে। প্রত্যেকেরই একটা ভালো লাগা মন্দ লাগার ক্ষেত্র আছে। কিছু ব্যাপার আছে যেগুলো একই সঙ্গে দুজনের ভালো লাগে না। কিন্তু অর্ণবের বোধহয় সেসব নিয়ে মাথা ঘামানোর কোনো ব্যাপারই ছিল না। সে মনে করত যেটা তার ভালো লেগেছে সেটা নিশ্চয়ই হিয়ারও ভালো লাগবে। এটা কেবলমাত্র কেনাকাটা বা খাবার দাবার ব্যাপার নয়, সব ক্ষেত্রেই।
আসলে অর্ণবের মনে একটা ভয় সর্বদাই কাজ করত। সে জানতো যে বিয়ের আগে হিয়ার কোনো একজনের সঙ্গে অ্যাফেয়ার্সের ব্যাপার ছিল। ঘটনাটা এগিয়ে গিয়েছিল অনেকটাই। হিয়া তাকেই বিয়ে করবে বলে ঠিক করেছিল। এটাও জেনেছিল সুপর্ণার কাছ থেকে যে ছেলেটি একটি বিধর্মী। এই নিয়ে কিছু জলঘোলাও হয়েছিল, কিন্তু হিয়ার বৃদ্ধ মা বাবা এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারেননি। তারা ছিলেন কুলীন ব্রাহ্মণ। বাবা মার সংস্কারের কাছে হার মেনে হিয়া বাধ্য হয়েছিল অর্ণবকে বিয়ে করতে। একদিন হিয়া অর্ণবকে জিজ্ঞাসা করল, তোমার তো ফিরতে রাত হয়, আজ বিকেলে আমরা একটু বেরোবো, একটু মার্কেটিংয়ে যাব। সে কি, তুমি একা একা মার্কেটিংয়ে যাবে? না, ঠিক আছে, তুমি রেডি হয়ে থেকো, আমি ঠিক সময় গাড়ি নিয়ে চলে আসবো। এবং সত্যি সত্যি ঠিক সময়ে অর্ণব এসে হাজির হয়ে যেত। আবার কখনো হিয়ার কিছু বন্ধুবান্ধব বা পুরনো ক্লাসমেটরা মিলে একটা গেট টুগেদারের ব্যবস্থা করেছে। সেখানে হিয়ার একারই যাবার কথা, কিন্তু শারমেয় এটুলির মতো অর্ণব প্রায় নির্লজ্জের মতোই হিয়ার সঙ্গে চলে যেত। একান্তই যদি সেখানে অর্ণবের অনুপ্রবেশের বাধা থাকত, হিয়াকে সে গাড়ি করে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিত। তারপর কমসে কম 2-3 ঘন্টা একাই গাড়ি নিয়ে অপেক্ষা করত হিয়ার জন্য। তারপর হিয়া ফিরলে তাকে নিয়ে আবার বাড়িতে ফিরে আসত। তাতেই অর্ণবের স্বস্তি। এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো একান্তই মেয়েরা নিজেরাই মার্কেটিং করে। সব মেয়েরাই তাই করে। এ হিয়াকে একা ছাড়তে রাজি নয়। সেও হিয়াকে নামিয়ে দিয়ে একা অপেক্ষা করত হিয়ার জন্য। সত্যি হাঁপিয়ে উঠেছিল হিয়া। তার মনে হতে লাগলো সে যেন ক্রমাগত এক পরাধীন নারীতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। স্বাধীন বিচরণের তার কোনো জায়গা নেই, যেন এর থেকে নিষ্কৃতি পাবার কোনো রাস্তাও নেই। এখানেই শেষ নয়, অফিসে গিয়ে বারবার ফোন করা, ঠিক সময় খাওয়া দাওয়া হয়েছে কিনা, অমুক ওষুধের বদলে ভুল করে অমুক ওষুধ খেয়ে ফেলেছে কিনা, এসব বেরসিক অনুসন্ধিৎসা হিয়াকে প্রায় পাগল করে তুলতে লাগলো। আমি আর পারছি না সিরাজ, এভাবে কোনো সুস্থ মানুষ বেঁচে থাকতে পারে না। কেউ যেন আমার পায়ে একটা লোহার চেন পরিয়ে রেখেছে। মাঝে মাঝে চেনটা সে খুলে দেয়, কিন্তু ফেউয়ের মতো লেগে থাকে। আমি বন্দি হয়ে গেছি সিরাজ, একেবারে এক নিদারুণ বন্দি দশা। এভাবে ভাবছো কেন? তোমার স্বামী নিশ্চয়ই তোমাকে খুব ভালোবাসেন, তোমাকে নজরে হারান। প্রতি মুহূর্ত তিনি তোমার সঙ্গে থাকতে ভালোবাসেন। একটু ভেবে দেখো, একটি মেয়ের পক্ষে এর চেয়ে বড় সৌভাগ্যের আর কি হতে পারে? কজন মেয়ের এই সৌভাগ্য হয় বলো তো? ঠাট্টা করছো? তুমি তো খুব ভালো করেই জানো বিয়ের আগে আমার জীবনটা কেমন ছিল। একটা সুস্থ স্বাধীন জীবন। কাউকে তার জন্য কোনো কৈফিয়ত দিতে হতো না, কেউ ভুলেও জিজ্ঞাসা করতো না আমার একার জীবনের চলাফেরার রুটিন। হ্যাঁ, মা বাবা হয়তো এক আধবার জিজ্ঞাসা করতেন, তাও কৈফিয়ত নয়, জাস্ট একটা জিজ্ঞেস করা। তখন আমি কি ছিলাম? একজন স্বাধীন ওমেন। কিন্তু সব মেয়েকেই বিয়ের পর একটু চলাফেরার রাশ টানতে হয় বই কি। আর আমার ধারণায় উনি তোমাকে খুবই ভালোবাসেন, তাই তিনি তোমার সব ব্যাপারে মনোযোগী হতে চান। না, ঠিক তার উল্টো। এটা এক ধরনের বন্ধন। উঠতে বসতে আমার সব কিছুর উপর তেনার নজরদারি। আচ্ছা বলো তো, আমি কি কোনোদিনও আমার খেয়াল খুশি মতো কোথাও একা যেতে পারি না? নিজের মতো করে চলতে ফিরতে পারি না? আমি কি ওনার নজরবন্দি? উনি কি তোমাকে সন্দেহ করেন? ও ব্যাপারে আমি জোর দিয়ে কিছু বলতে পারবো না। ওনার মনের মধ্যে ঢোকা আমার পক্ষে সম্ভব হয়নি। তবে মনে হয় না ওসব, আসলে ওনার মধ্যে কোনো একটা ভয় ভীষণভাবে কাজ করে চলেছে। ভয়? কিসের ভয়? ওর সুন্দরী বউটিকে কেউ যদি কিডন্যাপ করে নিয়ে যায়, এটার ভয়। তাহলে তো বলতে হবে বডিগার্ড হিসেবে অর্ণব ব্যানার্জি খুবই রিলায়েবল পারসন। তুমিও খোঁটা দিয়ে কথা বলবে? আমার কোথায় আটকাচ্ছে তুমি সেটা বুঝবে না? তাহলে তুমি কি করতে চাও? আমি মুক্তি চাই, শুধু মুক্তি আর মুক্তি। অর্ণবের জেলখানা থেকে বেরিয়ে একটু নিজের মতো করে আকাশটাকে দেখতে চাই। পায়ে পায়ে অনেকটা রাস্তা নিজের মতো করে হেঁটে যেতে চাই। আচ্ছা সিরাজ, তুমিও তো একদিন আমাকে ভালোবাসতে। হঠাৎ এই প্রশ্ন কেন? সোজা কথায় উত্তর দাও না কেন তুমি? বসতাম। আমাকে একটা মুক্তির পথ দেখাবে? ভেবে বলছো? অনেকদিন থেকেই ভাবছি। বেশ, তা না হয় দেখলাম। তারপর
অনেক দূরে কোথাও চলে যাব, যেখানে জাতপাতের কোনো ভাত পাতা নেই, যেখানে অমান্তর কোনো প্রশ্নই আমাদের পথের কাঁটা হবে না। পারবে না সিরাজ, বলো? নিশ্চুপের মতো সিরাজুল কিছুক্ষণ বসে থাকে। সহসা তার মুখ দিয়ে কোনো কথার জোগান আসে না। কি ভাবছো সিরাজ? অনেক বড় প্রশ্ন করে ফেললে। কিন্তু প্রশ্নটার মধ্যে কোনো ভেজাল নেই। সত্যিই তুমি সব পিছুটান ফেলে পারবে আমার সঙ্গে গিয়ে কোথাও থাকতে বা ঘর বাঁধতে? পারতেই হবে, নইলে আমি একদিন সত্যিই পাগল হয়ে যাব। একজন যাবজ্জীবনের বন্দী কতক্ষণ সুস্থ থাকতে পারে? আমায় কয়েকটা দিন সময় দাও, একটু ভাবার সময় দাও। সে কি? অর্ণব ছাদে আসলো, বলল, এত রাতে একা একা ছাদে কার সঙ্গে কথা বলছিলে হিয়া? কেন? তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে বলে আমার যা কিছু কথা সব তোমার সঙ্গেই বলতে হবে? আমার ব্যক্তিগত কোনো বন্ধু থাকতে পারে না? তার সঙ্গে দুটো মনের কথা শেয়ার করতে পারি না? ছি ছি, তুমি এসব কি বলছো? নিশ্চয়ই কথা বলতে পারো, এবং বলবেও। তবে রাতে ঠান্ডায় হিম পড়ছে, ঘরে বসেই কথা বলতে পারতে। আসলে নতুন ঠান্ডা পড়ছে, ঠান্ডা লেগে গেলে সর্দি জ্বর হতে পারে। আসলে কি জানো হিয়া, তোমার কিছু হয়ে গেলে আমার তো আর কেউ নেই। কাকে নিয়ে বাঁচবো বলো তো? অর্ণব, তোমার কথাগুলো ন্যাকামি বলে মনে হচ্ছে। ঢং করার সীমা পরিসীমা আছে। আমি কোনো কচি খুকি নই। আসলে তোমার নিজের ওপরই কোনো আস্থা নেই, আস্থা নেই আমার উপরেও। এভাবে এই সব কড়া পাহারার জীবনে স্বামী স্ত্রীর জীবন হতে পারে না। উল্টোটাই ভাবো না। তুমি কোথায় যাচ্ছ, কার সঙ্গে মিশছো, দিনরাত কাকে ফোন করছো, এসব নিয়ে আমি যদি দিনরাত তোমার পেছনে টিকটিক করতাম, তোমার ভালো লাগতো সেটা? নাকি সেটা খুব নর্মাল ব্যাপার হতো? আর কোনো কথা না বাড়িয়ে হিয়া নিচে এসে শোবার ঘরে চলে এলো। মনমরা অর্ণব কিছুক্ষণ ছাদে কাটিয়ে একসময় নিচে নেমে এসে বিছানায় একপাশে শুয়ে পড়ল। সেদিন তাদের দাম্পত্য প্রেম আর ঠিক জমল না। ঠিক এক সপ্তাহ পরে সিরাজুলের ফোন এলো। অর্ণব তখন অফিসে। সত্যিই তুমি মুক্তি পেতে চাও? চাই চাই চাই। তার জন্য যদি কোনো চরম সিদ্ধান্ত নিতে হয়? তুমি কি ডিভোর্সের কথা বলছো? অর্ণব আমাকে ডিভোর্স দেবে না, মরে গেলেও দেবে না। ও আমাকে পাগলের মতো আঁকড়ে থাকতে চায়। আসলে অর্ণব জানেই না ভালোবাসার মানে শক্ত বাঁধনে বেঁধে রাখা নয়। তাকে ছেড়ে দিতে হবে উন্মুক্ত আকাশে। টান থাকলে সে আকাশের মায়া ভুলে ফের ফিরে আসবে। অর্ণব পারেনি সেই টানটাই তৈরি করতে। আসলে কি জানো সিরাজ, অর্ণব আমাকে ভালোবাসে না, ভালোবাসে নিজেকে, ভালোবাসে নিজের সুখ, নিজের স্বাচ্ছন্দ্য। আমি না থাকলে সেটা যে আর কারোর কাছে পাবে না সে। তাহলে কিছুদিন না হয় ওর মতো করেই চলো। হ্যাঁ, সে চেষ্টাও করেছিলাম, কিন্তু ফল হচ্ছিল উল্টো। থাক সে কথা। তুমি যে চরম কিছু একটার কথা বলছিলে। হ্যাঁ, তার সবটাই নির্ভর করছে তোমার উপর। সেটা কি? তবে শোনো। তখন পিক আওয়ার্স। অর্ণব রীতিমতো অফিসের কাজে ব্যস্ত। হঠাৎ অর্ণবের মুঠোফোনটা বেজে উঠল। অ্যাকসেপ্ট নব টিপতেই একটা আননোন নাম্বার। হ্যাঁ, কে বলছেন? ওপাশ থেকে এক অপরিচিত ভদ্রলোকের গলা পাওয়া গেল। আপনি কি অর্ণব ব্যানার্জি বলছেন? ইয়েস, স্পিকিং। একটা দুঃসংবাদ আছে। বুকটা কেঁপে উঠল অর্ণবের। দুঃসংবাদ? তবে কি? কাপা গলায় অর্ণব বলল, কি কি দুঃসংবাদ? আপনার স্ত্রী তো হিয়া ব্যানার্জি। আগে হ্যাঁ। আপনার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা মানে? নিজের হাতের শিরা কেটে আপনার স্ত্রী সম্ভবত সুইসাইড করতে গিয়েছিলেন। হোয়াট? কি বলছেন আপনি? আর দেরি করবেন না, শিগগির বাড়ি চলে আসুন। এক্ষুনি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। আপনার বাড়িতেও তো তেমন কোনো লোকজন নেই। কিন্তু আপনি কে? সেসব পরে জানবেন, আগে বাড়ি আসুন। আমরা ততক্ষণে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি। অর্ণব বাড়ি ফিরে দেখে হিয়া বিছানায় শুয়ে রয়েছে, কাপড় দিয়ে হাত বাঁধা, কিন্তু তখনও রক্ত চুইয়ে পড়ছিল। অদ্ভুত একটা ঘোর লাগা চোখ। পাগলের মতো ছুটে গিয়ে হিয়াকে পাজা কোলা করে তুলে নিতে নিতে বলল, এ তুমি কি করলে হিয়া? কেন এমন করলে? পাশের ফ্ল্যাটের ছেলেটি তখনও দাঁড়িয়েছিল। ও বলল, অ্যাম্বুলেন্স তো এখনো এলো না। আপনার তো গাড়ি আছে, তাহলে আর দেরি না করে চলুন। দুজনে মিলে ধরাধরি করে ওরা নিচে নেমে এলো। গাড়িতে উঠতেই অর্ণব ড্রাইভারকে বলল, নিয়ারেস্ট হসপিটালে চলো, কুইক।
আধ ঘন্টার পথ, গাড়ি পৌঁছলো প্রায় 2 ঘন্টা পরে। রাস্তায় জ্যাম, মিছিল। অর্ণব অনেকক্ষণ কোনো কথা বলছিল না। ব্যাকরেস্টে মাথা এলিয়ে হিয়ার রক্ত পড়া হাতটা চেপে ধরেছিল। হিয়ার জ্ঞান ছিল। মাঝে সে একবার ক্ষীণ স্বরে হিয়া জিজ্ঞাসা করেছিল, তোমার হাতটা এত ঠান্ডা হয়ে যাচ্ছে কেন অর্ণব? অর্ণব কোনো উত্তর দেয় না। একসময় গাড়ি পৌঁছে গেল হসপিটালে। সামনের ফ্ল্যাটের সেই ছেলেটি আর ড্রাইভার ভদ্রলোকটি ধরাধরি করে হিয়াকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। অ্যাটেন্ডেন্ট ডাক্তার হিয়ার ক্ষতস্থানটা দেখে নিয়ে বললেন, ওয়েল, নাথিং সিরিয়াস। আনাড়ি হাতে মহিলা ছুরির টান দিয়েছিলে। মেইন শিরা না কেটে মণিবন্ধের ওধারে ছুরিটা টান করেছিল। সেটাও কোনো ডিপ উন্ড কিন্তু নয়। কয়েকটা স্টিচ করে দিলে একদম ঠিক হয়ে যাবে। ওর স্বামী কি আপনি? না, উনি বোধহয় অসুস্থ ফিল করছিলেন, গাড়িতেই আছেন। কিন্তু পেশেন্টের রিলিজ অর্ডার, হাজব্যান্ড হিসেবে ওকে তো একটা সই তো করতেই হবে। ওকে নিয়ে আসুন। ছেলেটি ছুটে গেল। 2-3 মিনিটের মধ্যেই ছুটে এসে বলল, ডাক্তারবাবু, কাইন্ডলি আপনাকে একবার নিচে যেতে হবে, বা কোনো জুনিয়র ডাক্তার এলেও চলবে। কেন বলুন তো? উনি কোনো কথা বলছেন না, সাড়াও দিচ্ছেন না। আই থিঙ্ক সামথিং ইজ রং দেয়ার। অন্য কাউকে না পাঠিয়ে ডাক্তারবাবু নিজেই চলে এলেন। ভালো করে পরীক্ষা করলেন, হার্টবিট দেখলেন, চোখের পাতা উল্টালেন। তারপর মুখ উদাস করে বললেন, হি ইজ নো মোর। সরি। তার মানে? উনি মারা গেছেন। পোস্টমর্টমেই জানা যাবে হঠাৎ মৃত্যুর কারণটা কি। পোস্টমর্টম কেন? হসপিটাল কম্পাউন্ডের মধ্যেই। আপনারা বডি নিয়ে চলে যেতে পারেন, কিন্তু বাইরের কোনো ডক্টর কি সার্টিফিকেট দেবে? অগত্যা পোস্টমর্টেম এবং রিপোর্ট জানানো। অর্ণবের হার্টের অবস্থা খুব ভালো ছিল না। স্ত্রীর এই রকম অবস্থা দেখে অতি উৎকণ্ঠায় একটা সিভিয়ার শক। আর তাতেই দীপুর মুখে সবটা শোনার পর নীল বলল, তোর কোথাও কোনো খটকা লাগছে না দীপু? খটকা? কেন? কিসের? অর্ণবকে আমি ছোটবেলা থেকে তো চিনি। ওদের বিয়েতে আমার নিমন্ত্রণও ছিল। অর্ণবের মধ্যে কোনো অ্যাবনর্ম্যালিটি? কই, তেমন তো কিছু দেখিনি। হ্যাঁ, তবে ওর স্ত্রীর ব্যাপারে ও বেশ ওরিড ছিল। মেয়েটাকেও ছোটবেলা থেকেই ভালোবাসত, কিন্তু মুখ ফুটে কোনোদিনও তাকে প্রপোজ করতে পারেনি। তারপরে হঠাৎই মেয়েটা বিয়েতে রাজি হয়ে যায়, বিয়েও হয়। তবে আমি যেটুকু জানি, ওর স্ত্রীকে ও পাগলের মতো ভালোবাসত, যেটা ওর স্ত্রী খুব একটা পছন্দ করতো না। অর্ণবই বলেছিল, আর এই নিয়ে ওর হতাশাও ছিল। মেয়েটি তো আগে একটি ছেলেকে ভালোবাসতো। সেরকমই শুনেছি। সেটা ব্রেকআপ হয়েছিল কেন জানিস কিছু? ছেলেটা একটা মুসলমান ছেলে, তাই মেয়ে বাড়ি থেকে সেটা মেনে নেয়নি। ছেলেটির সঙ্গে মেয়েটির কিন্তু এখনও যোগাযোগ ছিল? সেটা তো বলতে পারবো না। ছিল রে, ছিল। নইলে অঙ্কটা মিলবে না। কিসের অঙ্ক? খোঁজ নিয়ে জানিস তো? যে ছেলেটি অর্ণবকে খবর দিয়েছিল, সেই শেষ পর্যন্ত হসপিটাল পর্যন্তও এসেছিল। হবে হয়তো। 1 নম্বর, সত্যিই কি সে সামনের ফ্ল্যাটের ছেলে? তাই তো বলল। অর্ণবের বাড়িটা কোনো ফ্ল্যাট সিস্টেমের বাড়ি না, ওটা ওদের নিজের বাড়ি। সে কি? আরও আছে, অর্ণব ওর বউকে খুব ভালোবাসত, তাই তো বললি। হ্যাঁ, ইভেন বউকে একা একা কোথাও যেতে পর্যন্তও দিত না। সামান্য অসুখ বিসুখেও ডাক্তার দেখে একদম হুলুস্থুর কাণ্ড বাঁধিয়ে দিত। আসলে কি জানিস, ভালোবাসাটা খুবই ভালো জিনিস, কিন্তু অর্ণব এটা জানতো না যে অতি ভালোবাসা জীবনে অনেক সময় চরম বিপর্যয়ও ডেকে আনতে পারে। আর সেই সুযোগটাই নিয়েছে ওই 2 প্রেমিক প্রেমিকা। ইয়েস, এটা হচ্ছে একটা ওয়েল অর্গানাইজড অ্যান্ড প্রি প্ল্যান্ড মার্ডার, একটা চমকপ্রদ খুন। ওরা দুজনেই জানতো অর্ণবের হার্টের প্রবলেমের কথাটা। তুমি বলছো খুন, কিন্তু খুনের অস্ত্র? সাইকোলজিক্যাল মার্ডার। হিয়া তো অর্ণবকে নিয়ে সুখী হয়নি। অর্ণবের একঘেয়েমি ভালোবাসার দৌরাত্ম ওকে রীতিমতো ইরিটেট করত। তাই ও চেয়েছিল মুক্তি, পেয়ে গেছে।
তার হাত কাটাটা ছিল একটা শো বিজনেস, নাটক। প্রাণের চেয়ে প্রিয় হিয়ার প্রতি অন্ধ ভালোবাসা অর্ণবকে বাস্তব থেকে সরিয়ে নিয়ে গিয়েছিল। একবারও খুঁটিয়ে দেখেনি হিয়ার ক্ষত কতখানি সিরিয়াস। হিয়া নিশ্চয়ই জানত ওর স্বামীর হার্টের প্রবলেম আছে। হিয়া জানত অর্ণবের চরম দুর্বল জায়গা হিয়ার জীবন। সেই হিয়াকেই এই অবস্থায় দেখে অর্ণব আর নিজেকে সামলাতে পারেনি। হিয়া ও তার প্রেমিক সেই সুযোগটাই নিল। এমনকি অর্ণব জানত বাড়িটা তাদের ফ্ল্যাট বাড়ি নয়। একবার ওর মাথায় আসেনি এই ছেলেটা কতটা সত্যি বা কতটা মিথ্যে বলছে। ওর জাজমেন্টটা হারিয়ে ফেলেছিল। এই কেসে সবচেয়ে মজার কি জানিস? এই খুনে তুই কাউকেই দোষী সাব্যস্ত করতে পারবি না। কারোর হাতে কোনো অস্ত্র নেই, কোনো কলঙ্কেরও দাগ নেই, অথচ নির্বিঘ্নে পথের কাঁটাটা সরে গেল। ইয়েস, দিস ইজ অ্যান আনথিঙ্কেবল অ্যান্ড আনসলভড কেস। তা প্ল্যানটা তো ফেলও করতে পারতো। পারত, তাই বলে চান্স নিতে আপত্তি কোথায়? একটা ফেল করলে অন্য কিছু একটা ভাবত। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।